সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, গল্পস্রোত চ্যানেলে আপনারা শুনছেন কাজী নজরুল ইসলাম রচিত পত্রোপন্যাস বাঁধনহারা। আজ চতুর্থ পর্ব। চিঠি ৮, সালার 12ই ফাল্গুন। সই মাহবুবা। এলোকেশি দূতির মারফত তোর চিঠিটা পেয়ে যেন আমার মস্ত একটা বুকের বোঝা নেমে গেল। বাস রে বাস, এত বড় দস্যি মেয়ে তুই! কি করে এতদিন চুপ করেছিলি? জানটা যেন আমার রাত দিন আই ঢাই করত। এখন আমার মনে হচ্ছে যেন আসমানের চাঁদ হাতে পেলাম। যেদিন চিঠিটা পাই সেদিনকার রগরটা শোন আগে, তারপর সব কথা বলছি। পরশু বিকেলে তোর ওই বিন্দে দূতি মহাশয়া যখন আমাদের বাড়ির দূরে শুভ পদার্পণ করছেন, তখন দেখি একপাল দুষ্ট ছেলে তার পিছু নিয়েছে আর সুরে বেসুরের আওয়াজে চিৎকার করছে। আকাশে সর্ষে ফোটে, গোদা ঠ্যাং লাফিয়ে ওঠে। আর বাস্তবিকই তাই। ছেলেদেরই বা দোষ কি? বুড়ির পায়ে যে সাংঘাতিক রকমের দুটি গোদ, তা দেখে আমারই আর হাসি থামে না। আমার সবচেয়ে আশ্চর্য লাগলো যে আলবর্জ পাহাড় ধ্বংসী রুস্তমের গর্জের মতো এই মস্ত ঠ্যাং দুটো বয়ে এই মানধাত্তা আমলের পুরনো বুড়ি এত দূর এলো কি করে? ভাগ্যিস বোন, ভাইজি তখন দলিজে বসে অ্যাজরাসটা নিয়ে ক্যাকু করছিলেন, নইলে এইসব পোখোয়াজ ছেলেরা বুড়িকে নিশ্চয়ই সেদিন কিচক বধ করে দিত। বুড়ি রাস্তা চলে যত না হয়রান হয়েছিল তার চেয়ে অনেক বেশি পেরেশান হয়েছিল ওই ছ্যাঁচড়া ছেলে মেয়ের দঙ্গলকে সপ্ত স্বরে পূর্ণ বিক্রমে গালাগালি করাতে আর ধুলাবালি ছুঁড়ে তাদের জব্দ করবার বৃথা চেষ্টায়। ঘরে এসে যখন সে বেচারি ঢুকলো তখন তার মুখ দিয়ে ফেনা উঠছে, ভিজে ঢাকের মতো গলা বসে গেছে। ভাবিজি তাড়াতাড়ি তাকে শরবত করে দেন, মাথায় ঠান্ডা পানি ঢেলে তেল দিয়ে পাখা করে দেন, তবে তখন বেচারির ধরে জান আসে। ওর সেই সময়কার অবস্থা দেখে আমার এত মায়া হতে লাগলো, কিন্তু কি করি, আমি তো আর বেরোতে পারি না ভাই। কেউ আর আমায় অচেনা লোকের কাছে বের হতে দেয় না। ভাইজান বলেন বটে, কিন্তু তার কথা কেউ মানে না। ও নিয়ে আমি কত কেঁদেছি, ঝগড়া করেছি ওদের কাছে। লোকে আমায় দেখলে বোধ হয় আমার উঁচু কপালি চিরুন দাঁতের কথা প্রকাশ হয়ে পড়বে না। যাক, আমি প্রথমে তো তাকে দেখে জানতে পারিনি যে সে তোদের শাহপুর থেকে আসছে। পরে ভাবিজির কাছে শুনলাম যে সে তোদের ওখান থেকে জবরদস্ত একখানা চিঠি নিয়ে এসেছে। ভাবিজি প্রথমে তো কিছুতেই চিঠি দিতে চান না। অনেক কাড়াকাড়ি করে না পেরে শেষে যখন জানলাটায় খুব জোরে জোরে মাথা ঠুকতে লাগলাম আর ভাইজান এসে ওকে খুব একচোট বকুনি দিয়ে গেলেন, তখন উনি রেগে চিঠিটা ছুঁড়ে ফেলে দিলেন আমার দিকে। আমার তখন খুশি দেখে কে রাগলেনি বা, উনি রাগলে আমার বইয়ে গেল আর কি। তাই বলে আমার চিঠি ওইসব বেহায়াধারীকে পড়তে দিই? আবদার! এইসব কলহ কেজিয়া করতেই সাজ হয়ে গেল। তাড়াতাড়ি বাতি জ্বালিয়ে দৌড় বদ্ধ করে তোর চিঠিটা পড়তে লাগলাম। প্রথম খানিকটা পড়ে আর পড়তে পারলাম না। আমারও ফুপিয়ে ফুপিয়ে কান্না আসছিল। আচ্ছা ভাই কলমিলতা, তুই মনে ভাবছিস হয়তো যে আমি এখানে খুবই সুখে আছি। তা নয় সই, তা নয়। তোকে ছেড়ে আমার দিনগুলো যে কিরকম কাটছে তা যদি তুই জানতিস, তাহলে এত দুঃখেও তোর আমার জন্যে কষ্ট হতো। আমি যে তোদের ওই শূন্যপুরী ঘরটার দিকে তাকালেই কেঁদে ফেলি বোন। আমাদের ঘরের সব কিছুতেই যে তোর ছোঁয়া এখনো লেগে রয়েছে। তাই মনে হয় এখানেই সকল জিনিসই তোকে হারিয়ে একটা মস্ত শূন্যতা বুকে নিয়ে হা হা করে কাঁদছে। সেই সঙ্গে আমারও যে বুক ফেটে যাবার জো হয়েছে। পুরা কপাল তোর। মামার বাড়িতেও এই হেনস্থা, অবহেলা।
যখন যার কপাল পোড়ে তখন এমনই হয়। তোর পোড়ার মুখী আমাকে মামানিদের কথা শুনে রাগে আমার গা গিজ গিজ করছে। ইচ্ছে হয় এই জাতের হিংসুটে মেয়েগুলোর চুল ধরে খুব কষে শখানিক দুমাদ্দুম কিল বসিয়ে দিই পিঠে, তবে মনের ঝাল মেটে। জানি ও দেশের মেয়েরা ওই রকম কুদুলে হয়। দেখেছিস তো ওপাড়ার শেখদের বউ দুটো, বাপরে বাপ, ওরা যেন চিলের সঙ্গে উড়ে ঝগড়া করে। মেয়ে তো নয়, যেন কাহারবা। তোদের কথা শুনে মা, ভাবিজি, ভাইজান কত আফসোস করতে লাগলেন। তোদের উঠে যাবার সময় মা এত করে বোঝালেন তোর মাকে, তা খালাজি কিছুতেই বুঝলেন না। কেন বোন, এও তো তারই বাড়ি। মা যান সেদিন তোদের কথা বলতে বলতে কেঁদে ফেললেন, আর কত আরমান করতে লাগলেন যে আমি তো তাদের নিজের করতে চাইলাম, আর জানতামও চিরদিন নিজের বলেই। তারা আমাদের এ দাবির তো খাতির রাখলেন না। মাহবুবাকে তো নিজের বেটিই মনে করতাম, তা ওর মা ওকেও আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল। কি করি, জোর তো নেই। এইরকম আরো কত আক্ষেপের কথা। এখানে ফিরে আসবার জন্যে মাও ফের চিঠি দেবেন খালাজিকে। আজ ওই নিয়ে ভাইজানের সঙ্গে কথা হচ্ছিল। পায়ে পড়ি ভাই, তুই যেন কোনো ল্যাঠা লাগাস নে আর ওরই সাথে। বরং খালাজিকে বুঝিয়ে বলিস যাতে তিনি থির হয়ে সব কথা ভালো করে বুঝে দেখেন। সত্যি করে বলছি ভাই, তোকে ছেড়ে থাকলে আমি একদম মরে যাব। এই কদিনেই আমার চেহারা কিরকম শুকিয়ে গেছে, তা যদি আসিস তখন নিজে দেখবি। ভাইজান বলেছিলেন তিনি নিজেই যাবেন পালকি নিয়ে তোদের আনতে। তাই আমার কাল থেকে এত আনন্দ হচ্ছে সে আর কি বলবো। এখন এই কদিন ধরে যে তোর জন্য খুবই কান্নাকাটি করেছিলাম তা মনে হয়ে আমার বড্ড লজ্জা পাচ্ছে। সত্যি সত্যি ভাবিজি যে বলেন আমার মতো ধাড়ি মেয়ের এত ছেলেমানুষি আর কাদাকাটা বেজায় বাড়াবাড়ি, তাতে কোনো ভুল নেই। এখন তুই ফিরে আয় তো, তারপর দেখাবো। তোর ওই এক পিঠ চুলগুলো ধরে এবার আর রোজ রোজ বেঁধে দিচ্ছি নে, মনে থাকে যেন। থাকবি রাত্রির দিন ওই সব বইয়ে পড়া কপালকুণ্ডলার মতো এলো চলে। তুই যাবার পর থেকে গল্প করতে না পেরে জানটা যেন হাঁপিয়ে উঠছে আমার। মর পোড়া কপালিরা, কেউ যদি গল্প করতে চায় সারাক্ষণই ছাইপাশ কাজ নিয়ে ব্যস্ত। মা গো মা, এরকম গুম হয়ে বসে থাকলে তো আমার মতন লোকের আর বাঁচাই হয় না দুনিয়ায়। মা তো আর ওসব ছেলে মানুষই ভালোবাসেন না। ভাবিজিও যত সব সায়ভস্য রাজ্যের বই আর মাসিক পত্রিকার গাদায় ডুবে থাকেন। নিজে তো মরেছেন, আবার আমাকে ওই রকম হতে বলেন। কথা শুনে আমার গা পিতপিতিয়ে ওঠে। পড়বি বাবু তো এক আধ সময় পর, দিনের এক আধটু কাজের ফাঁকে, তা না হয়ে রাত্রির জেগে বই পড়া। অমন বই পড়ার মুখে নুরুর আগুন জ্বালিয়ে দিই। আমার তো ভাই দুটো গল্প পড়বার পর যেন ছটফটানি আসে, মাথা ধরবার জোগাড় হয়। তার চেয়ে বসে বসে 2 ঘন্টা গল্প করব যে কাজ আসবে। এই কথাটি বললেই আমাদের মুরব্বী ভাবিটি হেসে উড়িয়ে দেন। তারপর বুঝেছিস রে, আমাদের এই ভাবিজি আবার কবিতা গল্প লিখতে শুরু করে দিয়েছেন রাত্রির জেগে। আমি সেদিন হঠাৎ তার একটা ওইরকম খাতা আবিষ্কার করেছি। ওসব ছাইভস্য কিছুই বুঝতে পারা যায় না, শুধু হেয়ালি। তবে আমাদের খুকিকে নিয়ে যেসব কবিতাগুলো লেখা সেগুলো আমার খুব ভালো লেগেছে। এখন দেখছি এই লোকটিকে রীতিমতো আদব করে চলতে হবে। তারপর আনারকলির কথা বলি, শোন। আমার এই ক্ষুদ্র ভাইজিটিই হয়েছে আমার একমাত্র সাথী। ইহা ছাড়া বাড়ির আর কারোর সঙ্গে বনে না আমার। গল্প করে কিন্তু খুকি আমাকেও হার মানিয়েছে। এই কচি খুকিটি যেন একটা চঞ্চল ঝর্ণা, অনবরত ঝরঝর বকেই চলেছে। আর সেই বকার না আছে মাথা, না আছে মুন্ডু। এখন দায়ে পড়ে ওর ওইসব হিজিবিজি কথাবার্তাই আমাকে অবলম্বন করতে হয়েছে, আর ক্রমে ভালোও লাগছে।
তুই চলে যাবার পর সে ফুপুদি দাবো বলে দিন কতক যেন মাথা খুঁড়ে মরছিল। এখনো সময় সময় জিদ ধরে বসে। যখন না ফুপুদি দাবো বলে এ খামখেয়ালি মেয়ে জিদ ধরে, তখন কার সাধ্যি যে থামায়। যত চুপ করতে বলবো তত সে চেঁচিয়ে চিল্লিয়ে গড়াগড়ি দিয়ে ধুলোকাদা মেখে একাকার করবে। বাড়ির শুদ্ধ লোক মিলে তাকে থামাতে পারে না। কোনোদিন গল্প করতে বা আবল তাবল বকতে বকতে হঠাৎ গম্ভীর হয়ে ঘাটটি কাত করে বলে, লাল ফুপু নেই, মলে দেশে। সঙ্গে সঙ্গে মুখটি তার এতটুকু চুন হয়ে যায়। আরেকটি ছোট্ট নিঃশ্বাসও পড়ে। আমার জানটা তখন 7 পাক মোচড় দিয়ে ওঠে বোন। ভাবেজির চোখ দিয়েও টসটস করে জল গড়িয়ে পড়ে। আমি তাকে সেদিন যখন জানিয়ে দিলুম যে তার লাল ফুফু সাহেবা মামু বাড়ি সফর করতে গেছেন, তখন থেকে লাল ফুপুর আহ্লাদি দরদি এই ভাইবজিটি হাততালি দিয়ে ঘুরে ঘুরে নাচে আর বলে, তাই 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 মামা বালি দাই, মামি মাঝি ভাত দিল না, দূরে হেদে পালাই। তোর চিঠিতে এই যে পেন্সিলের দাগগুলো দেখছিস, এগুলো এই দুষ্টু মেয়েরই কাটা। আমি যখন চিঠি লিখতে বসি তখন সে আমার ঘাড়ে চড়ে পিঠে কিল মেরে জোর আপত্তি করতে শুরু করে দিল। সে কিছুতেই আমার চিঠি লিখতে দেবে না। এখন তাকে ছবি দেখাও। তারপর যেই বলা যে এই চিঠি তারই প্রিয় মাননীয়া লাল ফুপু সাহেবার, তখন সে ঝোঁক নিলে, আমি তিথি লিখব ফুপু দিকে। ভালো জ্বালাবন, সে কি আর থামে? কি করি? নাচার হয়ে একটা ভোতা পেন্সিল তার হাতে দিয়ে দুলালির মান রক্ষা করা গেল। না দিলে সে চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে দিত। যে মেয়ের রাগ! এই মেয়েটা কি পাকা বুড়ি বোন! তোর চিঠিটা হাতে করে সে মুখকে মালসার মতো গম্ভীর করে 8 ঘন্টা খানিক ধরে যা তা বকতে লাগলো, আর পেন্সিলটা যেখানে সেখানে বুলিয়ে প্রমাণ করতে লাগলো যে সেও লেখা জানে। আমার তো আর হাসি থামে না। হাসলে আবার তিনি অপমান মনে করেন কি না, কারণ তার আত্মসম্মান বোধ এই বয়সেই ভয়ানক রকম জাগিয়ে উঠেছে। তাই তার কাণ্ড দেখে হাসলে তিনি একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠেন। ঠোঁট ফুলিয়ে কেঁদে কেটে খামচিয়ে কামড়িয়ে একেবারে তছনছ করে ফেলবেন। এই চিঠি লেখবার সময়ও ঠিক ওই রকম জোগাড় হয়েছিল। হয়তো আজকে আর এটা লেখাই হতো না। ভাগ্যিস সেই সময় আমাদের সেই বেড়ে বেড়ালিটা তার নাদুস নুদুস বাচ্চা চারটে নিয়ে সপরিবারে আমার কামরায় দুর্গতি নাশিনীর মতো এসে হাজির হলো, তাই রক্ষে। নইলে হয়েছিল আর কি। বেড়াল ছানাগুলো দেখে খুকে একেবারে আত্মহারা হয়ে সব ছেড়ে তার পেছন পেছন দিয়ে ছুট। শ্রীমতী বিড়াল গিন্নি সেই সময়ের মতো সে স্থান থেকে অন্তর্ধান হওয়ায় সমীচীন বোধ করলেন। খুকে বেড়াল বাচ্চাগুলোর কানে ধরে ধরে বোঝাতে চেষ্টা করে যে সে ওই বাচ্চা চতুষ্টয়ের মাসিমা বা খালাজি। অবশ্য বাচ্চাগুলো বা তাদের মা প্রকাশ্যে এর বিরুদ্ধে কিছু মত প্রকাশ করতে সাহস করেনি। উল্টে খুকি যখন তাদের কান ধরে ঝুলিয়ে জিজ্ঞাসা করে, পশু আমি আমি তোর কালাজি না? বেচারি বেড়াল বাচ্চা তখন করুণ সুরে বলে ওঠে, মিউ, অর্থাৎ না স্বীকার করে করি কি। বেচারি বেড়াল বাচ্চা তখন করুণ সুরে বলে ওঠে, মিউ, অর্থাৎ না স্বীকার করে করি কি। এই গরিব বাচ্চাগুলির উপর খুকির আমাদের যে মাসির মতোই নারীর টান টনটনে, সে বিষয়ে আমার আর এই গরিব বেচারিদেরও ঘোর সন্দেহ আছে। মার্জার পত্নী মহাশয়ত সেটা স্বীকার করতে একদম নারাজ। তবু সন্তান বাৎসল্য অপেক্ষা যে লাঠির বাড়ির গুরুত্ব অনেক বেশি তা বিড়ালের বিলক্ষণ জানা আছে। তাই তার বুবু সাহেবা অর্থাৎ কিনা আমাদের খুকুমণি সেখানে এলেই সে ভয়ে হোক নির্ভয় হোক সে স্থান সত্তরই ত্যাগ করে। খুকুও তখন বাচ্চাগুলোকে টেনে হিচড়ে চাপড়িয়ে লেজ দুমড়ে কান টেনে যেরকম নব নব আদর আপ্যায়ন দেখায় তা দেখে মা মরে মাসি ঝুড়ে কথাটা একদম ভুলু বলে মনে হয়।
আমি বোন কিন্তু এসব দেখতে পারিনি। এসব অনাথ সৃষ্টি বেড়াল ছানা নিয়ে রাত্রির দিন ঘাটাঘাটি হতভাগ্য ছেলেপিলের যেন একটা উৎকট বেমো। এই বেড়াল ছানাগুলোর গায়ে এত পোকা যে ছুতেই ঘেন্না করে। তাকে নিয়ে এই দুলালি মেয়ে সারাক্ষণই ঘাটবে, নয়তো কুলে করে এনে বিছানায় তুলবে। সেদিন দেখি, ছি, গাটা ঝাঁকড়ে উঠছে। ওর গা বেয়ে ঝাঁকড়া চুলের ভেতর ঢুকছে কত বেড়াল পোকা। ওর মা তো রাগের চোটে ওকে ধুমসিয়ে একাকার করে ফেললে। আমি শেষে সে কত করে গা ধুইয়ে চুল আছড়িয়ে পোকাগুলো বের করে দিলাম। আর এই হারামজাদা বেড়ালছানাগুলোও তেমনি। খুকিকে দেখলে ওদের বঞ্চির নারীতে টনক দিয়ে ওঠে। আর তাই লেজর খাড়া করে সকরুণ মিউ মিউ সুরে ওদের এই মানুষ খালাটির কাছে গিয়ে হাজির হবে। রাগে আর ঘেন্নায় আমার গা হেলফেলিয়ে ওঠে এইসব জুলুম দেখে। অন্য কেউ এসে এই বাচ্চাগুলোকে ছুতে গেলেই তখন গায়ের রোয়া খাড়া করে দাঁত মুখ খিচিয়ে সামনের একটি পা চাটুর মতো করে তুলে এমন একটা ফুৎফুৎ শব্দ করতে থাকে যে আমি তো হেসে লুটিয়ে পড়ি। বাচ্চাগুলোর চেহারা দেখেই তো একে হাসি পায়। তার উপর এক মুঠো প্রাণীর এই এত বড় কেরদানি দেখে আরো হাসতে ইচ্ছা করে। দাঁড়া, আর দুদিন দেখি, তারপর ঝ্যাঁটা মেরে বিদায় করবো এইসব আপদগুলোকে। তোর শেখানো মতো খুকি এখন তার নাম বলতে শিখেছে, আনানকলি। ভাবিজিও তোকে চিঠি দিলেন দেখছি। এই 2 দিন ধরে তিনি আমায় দেখিয়ে দেখিয়ে লিখছেন। আমি তাকে তোর চিঠিটা দেখতে দেইনি কি না, এই হয়েছে তার রাগ। কিছুতেই আমাকে তার চিঠিটা দেখালেন না। নাই দেখালেন, আমার বইয়েই গেল। আমার সঙ্গে ভাবিজি রাড়ি। দেখি এবার কে সেধে ভাব করতে আসে। আচ্ছা মাহবুবা, তুই আমার ওর সব কথা লুকিয়ে জানিয়ে দিতে পারিস? তাহলে ওর সব গুমর ফাঁক করে দিই আমি। মালকার কথা লিখেছিস, ওকে আবার চিনতে পারবো না? বছরও এবার সে আসেনি, এই বোধহয় বছর 5 হলো না। আচ্ছা, মেয়েদের উপর কি জুলুম! 5-5টা বছর ধরে বাপের বাড়ি আসতে দেবে না, সামান্য একটু ঝগড়ার ছুতো নিয়ে। যদি পারিস তবে মালকাকে বলে এই বুড়িকে দিয়ে আরেকখানা চিঠি পাঠিয়ে দিস, তাহলে খুব ভালো হয়। কেননা ওই সঙ্গে ভাবিজির চিঠিটাও পাবো। আচ্ছা ভাই, এই বুড়ির নাম এলোকেশে রাখলো কে? এর জাদুতেই চুল নেই, তার আবার এলোকেশ হবে কি করে? জাদু চারিটি আছে ঝাঁটি গাছের মতো এখনো মাথায় গজিয়ে, তাও আবার এলো করা নয়। মাথার উপর একটি ক্ষুদ্রাতপি ক্ষুদ্র বড়ির মতো করে বাঁধা। আমার এত হাসি পাচ্ছে, এ যেন যার ঘরে একটা ম্যাচ বাক্স নাই তার নাম দেদার বাক্স। দিনকানা ছেলের নাম নজর আলী। তারপর তোর ভয় নেইলো ভয় নেই, তোর কুলের কথা কাউকে বলে দেইনি। তবে আমার খুব রাগ হয়েছিল প্রথমে, আর এত লজ্জাও হচ্ছে তোর এইসব ছিষ্টি ছাড়া কথা শুনে। ছি মা, তোমার গলায় দড়িও জোটে না? এক ঢাকুম জলে ডুবে মরতে পারো না ধিঙ্গি বেহায়া ছুরি? আমি কাছে থাকলে তোর মুখ ঠেসে ধরতাম। থুবড়ো মেয়ের আবার মা হবার স্বাদ, তাতে আবার যে সে মেয়ের নয়, ভাইয়ের মেয়ের মা। আহ, তোর গালে কালি। আয় তুই একবার পুরামুখী হতভাগী, তার মজাটা ভালো করেই টের পাবি আমার কাছে। পুরুষদের বিরুদ্ধে তোর যে মত, তাতে আমারও মতদ্বৈধ নেই। আমিও তোর বক্তিমে সায় দিচ্ছি। উকিল মুখতারের মতো তুই যেসব যুক্তিতর্ক এনেছিস, তাতে আমার হাসিও পায়, দুঃখও হয়, আবার রাগও হয়। কারণ আমি নির্ভয়ে বলতে পারি তোর এই মর্দানা হম্বিতম্বিতে কোনো পুরুষ পুঙ্গবের কিছুমাত্র আসে যায় না। এরকম কলিকালের মেয়েদের তারা থোড়াই কেয়ার করে। এর বিহিত ব্যবস্থা করতেও পারেন তারা, তবে কিনা তারা পৌরুষ সম্পন্ন পুরুষ, তাই ছুঁচু মেরে হাত গন্ধ করতে চান না। যার গোফ আছে তিনি তাতে চারা দিয়ে বলবেন, কত কত গেল রতি, ইনি এলেন আবার চক্কর ভর্তি। আর আমিও বলি,
দুদিন পরে যে পুরুষ সোপর্দ হবি তা বুঝি মনে নেই? পড়িস, খোদা করে আচ্ছা এক কড়া হাকিমের হাতে, তাহলে দেখব লো তোর এজলাসে তুই কত নথ নাড়া আর বক্তিমে দিতে পারিস। তখন উল্টো এই অধিকার চর্চার জন্যে তোর যা কিছু আছে তার সব না বাজেয়াপ্ত হয়ে যায়, দেখিস। তোর মোকদ্দমা যে হঠাৎ একতরফা ডিগ্রি হয়ে গেল, অর্থাৎ কিনা বিয়েটা মুলতবি রয়ে গেল, তোর জন্য আমি আন্তরিক দুঃখিত। ও তোর তরফের উকিল ভাবিজি সাহেবা কি তোর জন্য কম লজ্জিত আর মর্মাহত? তাই তিনি এখন তার জবর জবর কেতাব ঘেঁটে মস্ত আইন সংগ্রহ করে অকাট্য যুক্তিতর্ক প্রয়োগে পুনরায় আপিল রুজু করেছেন। আসামির নামে জোর তলব ওয়ারেন্ট বেরিয়েছে। তবে এখন দিন বাড়বে কিছুদিন, এই যা। তা হোক, খাই খরচা তুই ডিগ্রি পাবি, এ আমার যথেষ্ট ভরসা আছে। তুই ইত্যবসরে একটা ক্ষতি খেসারতের লিস্টই করে রাখিস, আমি না হয় পেশকার হয়ে সেটা পেশ করে দেব হুজুরে। তাই বলে ঘুষ নেওয়া ছাড়ছি নে, কিছু উপর হাত না করলে বুঝেছিস তো একেবারে মুলতবি। ভালোই হলো এ মোকদ্দমাটা হাইকোর্ট পর্যন্ত গড়িয়ে একটু বৈচিত্র্য একটা রগরও দেখা গেল। তুই হয়তো অবাক হচ্ছিস, আমি এত কথা শিখলাম কি করে? কি করি, না শিখলে যে নয়। না রে, কাল সন্ধ্যাবেলায় ভাইজিতে আর ভাবিজিতে এই কথাগুলো হচ্ছিল, আমি আড়াল থেকে শুনে সেগুলো খুব মনে করে রেখেছিলাম। এখন তোর চিঠিতে সেই কথাগুলোই মজা দেখতে লাগিয়ে দিলাম। কি মজা! সে যাক, তুই এখন তৈরি হয়ে থাকিস, বুঝেছিস? আমার এই বিনা পঞ্চমে বল। দাঁড়া তো, আসুক সে মজার দিন, তবে না তোর এই ঘর ছেড়ে চলে যাওয়ার গুড়ে বালি পড়বে। দেখব তখন খালাজিও তাকে কি করে ধরে রাখেন। তখন হবি আমাদের ঘরের বউ, বুঝেছিস? আমার ওই বদরাগী খালাজিটিকে একবার খুব দু কথা শুনিয়ে দেব তখন। হ্যাঁ, আমি ছাড়বার পাত্র নই, যতই কেন মুখরা বলুন তিনি। তারপর তোর গুপ্ত খবর যা শেষ ছত্রে পুনশ্চে লিখেছিস, তার অনেকটা বোধ হয় আমার লেখায় জানতে পেরেছিস। নুরু ভাইজান নাকি বর্ষা যাবেন শিগগির, লিখেছেন। বাঙালি পল্টন নাকি এবার যুদ্ধে নামবে। তিনি লিখেছেন কোনো ভয় নেই। তবু আমাদের প্রাণ মানবে কেন বোন? মা তো কেঁদে সারা। ভাইজান মনমরা হয়ে পড়েছেন। ভাবিজি তো শুধু লুকিয়ে লুকিয়ে কাঁদছেন এই কদিন ধরে। আমার মনও কেমন একরকম করে একাধ সময়। তবুও আমি বলতে চাই কি, আমার কিন্তু ওতে এতটুকু ভয় হয় না। পুরুষের তো কাজই ওই। আজকালকার পুরুষরা যা হয়েছে তাতে ওদের জাতের উপর ঘেন্না ধরিয়ে দিল। ওদের হুবহু মেয়ে হবার সাজসজ্জা ধরন ধারণ সবিতেই। কাজেই শরীরটা হচ্ছে আমাদেরই মতো ননির ঢেলা, যাকে শুধু বিলাস বসনেই লাগানো যেতে পারে, কোনো শক্ত কাজে নয়। আর বাক্যবাগীশ এত হয়ে পড়েছেন যে মেয়ের জাত মুখ গুটোতে বাধ্য হয়েছে। ছি বোন, এই কি পুরুষের কাজ? যে পুরুষের পৌরুষ নেই তার সত্যি সত্যি গোফ কামিয়ে দেয় দেখে আর দুঃখ হয় না। আমাদের বাড়ির দারোয়ানটাকে গোফ কামানোর কথা বললে সে রাগে একেবারে 10 হাত লাফিয়ে ওঠে। কেননা ওদের আর কিছু নাই থাক, গায়ে পুরুষের শক্তি আছে। উল্টো আমাদের দেশে গোফ রাখতে বললেই অনেকে ওই রকম লাফিয়ে উঠবেন, কেননা তাদের গায়ে মেয়েদের ঝাল আছে। এরাই আবার বাড়ির চৌহদ্দির ভেতরে মেয়েদের অন্তর্মহলে সিধিয়ে যাত্রার দলের ভীমের চেয়েও জোরে লাফঝাপ জুড়ে দেন। একেই বলে নির্গুণ সাপের কুলোপনাফনা। আমার কেন মনে হচ্ছে নুরু ভাইজি আবার বেঁচে ফিরে আসবেন, আর তুই হবি তার। আমার এই পুরুষ ভাইয়ের অঙ্কলক্ষ্মী। তুই হবি এক মহাপ্রাণ বিরাট পুরুষের সহধর্মিনী।
আমার মনে এ জোর যে কে দিচ্ছে তা বলতে পারিনি। তবে কথা কি, আমার মন তোদের মতো শুধু অলক্ষণে কথাই ভাবে না। এইখানে কিন্তু তোর সঙ্গে একটা মস্ত ঝগড়া আছে। বলি, হ্যালো মুখপুরি বাদুড়ি, তোর আর বুদ্ধি হবে কখন? সে কি করবে গিয়ে? দুদিন বাদে যে নুরু ভাইজির সাথে তোর বিয়ে হবে, কোন লজ্জায় তুই তার নাম নিস, আবার ভাইজি বলে লিখিস। ওরে আমার ভাইয়ের দরদি বোন রে। দূর, আবাগি হতচ্ছাড়ি, তুই একদম বেহায় বেল্লিক হয়ে পড়েছিস। আচ্ছা ভাই কলমিলতা, তুই আমার নুরু ভাইজানকে খুব জান থেকে ভালোবাসিস না? সত্যি করে লিখিস ভাই, নইলে আমার মাথা খাস। যদি ঝুট বলিস তাহলে তোর সাথে আড়ি আড়ি আড়ি। তিন সত্যি করলাম একেবারে। আর বাস্তবিক সই, আমার এই ভাইটির কাউকে শত্রু হতে দেখলাম না। কেই বা ওকে ভালোবাসে না। যাকে খোদায় মারে তাকে বুঝি সবাই এমন একটা স্নেহের বেদন ভরা দৃষ্টি দিয়ে দেখে, মনে হয় আহারে হতভাগা, কি করে তুই এত দুঃখ হাসি মুখে বলছিস। অথচ সবচেয়ে মজার এই যে, যার জন্য আমরা এত বেদনা ব্যথা অনুভব করি, সে ভুলেও সে কথার উল্লেখ করে না। নিজের ভাবে নিজেই মুশকুল। উল্টো তার দুঃখে কেউ এই সহানুভূতির কথা জানাতে গেলে তার সঙ্গে সে মারামারি করে বসে। এ মানুষ বড় সাবধান। যেই বুঝতে পারে যে অন্যে তার বেদনা বুঝতে পেরেছে, অমনি সে ছটফটিয়ে ওঠে। তার উপর তার ওই অত বড় দুর্বলতা ধরে আহাম্মকের মতো তাতে হাত দিতে গেলে তো আর কথাই নাই। সে একেবারে ক্ষিপ্ত সিংহের মতো তার উপর লাফিয়ে পড়ে। আমার তো এই রকমই মনে হয়। নুরু ভাইজিকে যেন আমি অনেকটা এইরকমই বুঝি। অবশ্য একাত্র গরমিলও দেখা যায়। তুই কি বলিস? থাকবে এসব বারো কথা। শিগগির উত্তর দিস। ইতি, তোর সজনে ফুল, সোফিয়া। চিঠি 9, করাচি সেনানিবাস, 15ই ফেব্রুয়ারি, দুপুর। ভাবি সাহেবা, হাজার হাজার আদাব। আপনার চিঠি পেয়েছি। সব কথা বুঝে উত্তর দেবার মতো মনের অবস্থা নেই, আর সময়ও নেই। পরে যদি সময় পাই আর ইচ্ছা হয়, তবে আপনার সব অনুযোগের একটা মোটামুটি কৈফিয়ত ভেবে চিনতে দিলেও দিতে পারি। কিন্তু বলে রাখছি আমি, আর আপনারা আমায় এরকম করে আঘাত করবেন না। মানুষ মাত্রেরই দুর্বলতা থাকে, কিন্তু সেটাকে প্রকাশ করাও যে একটা মস্ত বড় দুর্বলতা, তা আজ হাড়ে হাড়ে বুঝছি। তা না হলে আজ আমি এত কষ্ট পেতাম না। আপনাদের এই আঘাত দেবার অধিকার আছে বটে, আমারও সইবার অধিকার আছে, কিন্তু সইবার শক্তি নেই আমার। এটা তো বোঝা উচিত ছিল। আমার এই কথা কটি বুঝতে চেষ্টা করে আমার এই নির্দয় কঠোরতাকে ক্ষমা করবেন। দেখুন, মানুষের যেখানে ব্যথা সেইখানটা টিপিয়েও যে আরাম পায়, অন্তরের বেদনাও ঠিক ওই রকমের। তাই জেনে হোক না জেনে হোক, কেউ সেই বেদনায় ছোঁয়া দিলে এমন একটা মাদকতা ভরা আরাম পাওয়া যায়, যেটার পাওয়া হতে হাজার চেষ্টাতেও নিজেকে বঞ্চিত করা যায় না, বা এড়িয়ে চলবারও শক্তি অসার হয়ে যায়। এমনই ভয়ানক এর প্রলোভন। তাই আমি মুক্ত কণ্ঠে বলছি, আপনাদের দেওয়া এই আমার বেদনায় আঘাত মধুর হলেও আমার কাছে অকরুণ, ভীষণ দুর্বিষহ। এ আমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। এ প্রলোভনের মুখে একটু ঢিলে হয়ে পড়লেই পদ্মার ঢেউয়ে খড়কুটাটির মতো ভেসে যাব। সে কি ভয়ানক! আমার অন্তর শিউরে উঠছে। পায়ে পড়ি আপনাদের, আর আমায় এমন করে খেপিয়ে তুলবেন না। আমার বেদন ভরা দুর্বলতার মূল কোথায় জেনে ঠিক সেইখানে কসাইয়ের মতো ছুরি বসাবেন না। রক্ষা করুন, মুক্তি দেন আপনাদের এই স্নেহের অধিকার হতে।
আমার প্রকাশ করা দুর্বলতা আমার এই ক্ষুব্ধ বুকে পল্টনের জল্লাদের হাতের কাটার চাবুকের আঘাতের মতো বাজছে। তাই এই চিঠিটা লিখছি আর রাগে আমার অষ্টাঙ্গ থরথর করে কাঁপছে। আমার মতন বোকাচন্দ্র বোধ হয় আর দুনিয়ায় দুটি নেই। আমাদের মোবিলাইজেশন অর্ডার বা যুদ্ধসজ্জার হুকুম হয়েছে। তার চারদিকে সাত সাত রব পড়ে গেছে। খুব শীঘ্রই আরব সাগর পেরিয়ে মেসোপটেমিয়ার আগুনে ঝাঁপিয়ে পড়তে হবে গিয়ে। তাই আমার আনন্দ আর আমাতে ধরছে না। আমি চাচ্ছিলাম আগুন, শুধু আগুন। সারা বিশ্বের আকাশে বাতাসে বাইরে ভিতরে আগুন। আর তার মাঝে আমি দাঁড়াই আমারও বিশ্বগ্রাসী অন্তরের আগুন নিয়ে, আর দেখি কোন আগুনকে গ্রাস করে নিতে পারে। আরও চাচ্ছিলাম মানুষের খুন। ইচ্ছা হয় সারা দুনিয়ার মানুষগুলোর ঘাড় মুচড়ে চোচো করে তাদের সমস্ত রক্ত শুষে নিই। তবে আমার কত তৃষ্ণা মেটে। কেন মানুষের উপর আমার এত শত্রুতা? কি দুশ্মনী করেছে তারা আমার? তা আমি বলতে পারবো না। তবে তারা আমার দুশ্মন নয়। তবুও আমার তাদের রক্তপানের আকুল আকাঙ্ক্ষা। সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে যে এই মানুষেরই এতটুকু দুঃখ দেখে সময় সময় আমার সারা বুক সাহারার মতো হা হা করে আর্তনাদ করে ওঠে। হৃদয়ের এই যে দুটো সম্পূর্ণ বিপরীত দুশ্মনী ভাব, এর সূত্র কোথায়? হায়, কেউ জানে না। অনেক অনধিকারী আমার এই জ্বালা এই বেদনা বুঝবে না ভাবি সাহেবা, বুঝবে না। বড্ড ব্যস্ত, খালি ছুটোছুটি। তারই মধ্যে তাড়াতাড়ি যা পারলাম লিখে দিলাম। চিঠিটা 2-3 বার পড়ে আমার বক্তব্য বুঝবার চেষ্টা করবেন। তারপর আপনি মাহবুবার কথা লিখেছেন। সে অনেক কথা, এই সব কথা খুলে বলবার এখনো সময় আসেনি। তবে এখন এইটুকু বলে রাখছি আপনায় যে মানুষকে আঘাত করে হত্যা করেই আমার আনন্দ। আমার এই নিষ্ঠুর পাশবিক দুশ্মনী মানুষের উপর নয়, মানুষের স্রষ্টার উপর। এই সৃষ্টিকর্তা যিনিই হন, তাকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। আমাকে লক্ষ জীবন জাহান্নামে পুড়িয়ে আমায় কবজায় আনবার শক্তি ওই অনন্ত অসীম শক্তিধারীর নেই। তার সূর্য, তার বিশ্ব গ্রাস করবার মতো ক্ষুদ্র শক্তি আমারও অন্তরে আছে। আমি তাকে তবে ভয় করব কেন? আপনি আমায় শয়তান বলবেন, আমার এই উদ্ধত্ত দেখে কানে আঙুল দেবেন জানি। ওহ, তাই হোক। বিশ্বের সবকিছু মিলে আমার শয়তান পিশাচ বলে অভিহিত করুক, তবে না আমার খ্যাদ মেটে। একটু সত্যিকার আনন্দ পাই। যে মানুষের স্রষ্টাকে ভয় করিনে আমি, সেই মানুষকে ভয় করে আমার অন্তরের সত্যকে গোপন করব কেন? আমি কি এতই ছোট, এতই নীচ? আমার অন্তর মিথ্যা হতে দেব না। হ্যাঁ, কি বলছিলাম? আমি বিশ্বাসঘাতক, জল্লাদ। বাঁশির সুরে হরিণীকে ডেকে এনে তার বুকে বিষমাখা তলোয়ার চালিয়ে আর জহর আলুদা তিল হেনেই আমার সুখ। সে কি আনন্দ ভাবি সাহেবা, সে কি আনন্দ এই হত্যায়। আমার হাত পা বুক বজ্রের মতো শক্ত হয়ে উঠছে। কি আমায় মাতাল করে তুলছে, আর সঙ্গে সঙ্গে সে কোন অনন্ত যুগের অফুরন্ত কান্না কণ্ঠ পর্যন্ত ফেনিয়ে উঠছে বিষের মতো, তীব্র হলাহলের মতো। আর লেখার শক্তি নেই আমার। ইতি নরপিশাচ নুরুল হুদা। চিঠি 10, বাঁকুড়া, 2রা ফেব্রুয়ারি, নিশুত রাত্রির। কবি সৈনিক নুরু, এক চোখা এক রোখা প্রভৃতি তোর দেওয়া ঝুড়ঝুড়ি বিশেষণ আমি আমার আঁতরঘর থেকেই এই 20 বছরের যৌবন বয়স নাগাদ বারবার কুইনাইন মিক্সচারের মতো গলাধঃকরণ করতে প্রাণপণে আপত্তি জানিয়েছি। কারণ
সেই সময় এসব অপবাদে জোর চটিতং হয়ে মনে করতাম তোর স্বভাবই হচ্ছে লোকের সঙ্গে কর্কশ বেয়াদবি করা আর মুখের উপর নির্মম প্রত্যুত্তর করা। অনেক সময় তোর ওই নির্ভীক সত্য ও স্পষ্টবাদিতা এবং ন্যায় ও আত্মসম্মানের গভীর অনুভূতিকে অহংকার অহমিকা প্রভৃতি বলেও মনে করেছি। বন্ধু মহলেও তোর ওই কথা নিয়ে অনেক সময় কুৎসা হয়েছে, কিন্তু আজ শোবার আগে হঠাৎ তোর কথা মনে পড়ে গেল পাশের এক বালিকা কণ্ঠে এই গানটা শুনে। মনে রয়ে গেল মনের কথা, শুধু চোখের জল প্রাণের ব্যথা। আরো মনে পড়ল এই গানটাই তোর মুখে হাজারবার শুনেছি এবং আজও কচি গলার সুরে তা শুনলাম, কিন্তু সে সময় তোর কণ্ঠে যে গভীর বেদনার আভাস ফুটে উঠত, জনম জনম অতৃপ্ত থাকার ব্যথা কান্না যে শিহরণ ভরা মূর্ছনার সৃজন করত, তাই বালিকার সরল কণ্ঠের সহজ সুরে পাই না। এ কথাটি মনে হতেই তোর সজল কাজল আখির আকুল কামনা ভরা চিঠিটা আরেকবার পড়তে বড্ড ইচ্ছে হলো। আজ এই নিশীথ রাতে তোর মেঘলা দিনের লেখা চিঠিটা পড়তে ভাবছিলাম। চিঠিটা প্রথম দিন পেয়ে কেন এমন অনুভূতি হয়নি? সেদিন বুঝি চারদিককার কোলাহলে তোর প্রাণের গভীর কথা আমায় তলিয়ে বুঝতে দেয়নি। শুধু ওতে যে মুক্ত হাসির স্বচ্ছ ধারাটুকু আছে, সেই ধারার কলোচ্ছ্বাসই আমার মন ভুলিয়েছিল। আজ যেন কোন গুণীর পরশে সহসা আমার দিব্য দৃষ্টি খুলে গিয়েছে, আর তোর মর্মের মর্মস্থলেরও নিষ্করুণ চিত্রও দেখতে পেয়েছি। তাই আজ বুঝেছে ভাই, একে অকরুণ নিরেট হাসি তোর, কান্না সওয়া যায়, কিন্তু বেদনাতুরের মুখে এই যে পাথরও সইতে পারে না। যার প্রাণ আছে, বেদনার অনুভূতি আছে, যে এমনই নীরব রাতে একা বসে কোনো স্নেহহারার এমনই নীরব শুষ্ক হাসি শুনেছে, সেই বোঝে এ হাসি দূর পর্যন্ত তোলপাড় করে উঠতে লাগলো। একটি ছোট্ট প্রদীপ জ্বালিয়ে এই আধার বিভাবরীতে আমার সামনের বাতায়ন দিয়ে যতদূর দেখা যায় দেখতে চেষ্টা করছি, আর ভাবছি, হায়, তোর জীবনের রহস্যটা এই অন্ধকার নিপীড়িত নিশীথের চেয়েও নিবিড় কৃষ্ণ পর্দায় আবৃত। সে বধির যবনিকা চিরে তোর অন্তরের অনন্ত দিগমণ্ডলের সন্ধান নিতে যাচ্ছি আমার এই ঘরের প্রদীপটার মতোই ক্ষীণ কালো শিখা নিয়ে। তাই বুঝি অন্তরঙ্গ সখা হয়েও তোর ওই অথৈ মনের থই পেলাম না। অসীম হিয়ার সীমারেখা ধুরি ধুরি করেও ধরতে পারলাম না। ও মন কেবলই আমাকে আকাশের মতো প্রতারিত করছে। যখনই মনে করেছি ওইখানে গাঙের পাড়ে আকুল আকাশ আর উদাস মাঠে চুমুচুমু হয়েছে, তখনই আমি প্রতারিত হয়েছি। সেই মিলন সীমায় পদাঙ্ক আঁকতে যতই ছুটে গিয়েছি, ততই সেদিকে শেষ দূরে আরো দূরে সরে গিয়েছি। কোথায় এ বাঁধনহারা দিগ্বলয়, কার অসীম আকাশের মোহনা, তা কে জানে। আমরা নিয়তই বাঁধন বাঁধার ডোর সৃজন করে ওই অসীমতাকে ধরবার চেষ্টা করছি, আর দুষ্ট চপল শশক শিশুর মতো সে তত এক অজানা বনের গহন পথের পানে ছুটে চলেছে। সে দুরন্ত শিশু নেমে আসে কখনো মাঠের ধারে গায়ের পাশে, কখনো গাং পেরিয়ে আমলকি ছায়া শীতল ঝর্ণা তীরে, আবার কখনো শাল পিয়াল আর পলাশ বনের আলো ছায়া। এটি পাতা ঝরার শব্দ শুনেই সে চমকে ওঠে। অনেক দূরে গিয়ে তার চটুল চোখের নীল চাউনির ইশারায় ভ্রান্ত পথিককে ডাকতে থাকে। তার নিরুদ্দিষ্ট উদাসীন মন অমনি সে কোন এক আবছায়া ভরা অচিন অসীমের মোহনাতেই গিয়ে জয়ধ্বনি করবে, না হয় কোথাও ঘূর্ণি আবর্তে পড়ে হঠাৎ ডুবে যাবে।
যাবে, নয়তো কোন চোরা পাহাড়ে ধাক্কা খেয়ে ডিঙার বাঁধন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ভবিষ্যৎটা আমি নির্দয়ভাবেই কল্পনা করলাম, কারণ আমি জানি নির্মম সত্য তোর কাছে কোনোদিন অপ্রিয় লাগেনি। এবারেও আবার এইসব বেহুদা কথায় রাখবি নে বা দুঃখ পাবি নে আশা করি। তোর সজল কাজল আখি প্রেয়সী যে কোন কোকাফ মুল্লুকের পরিজাদি, তাই ভেবে আমি আকুল হচ্ছি। শ্রীমতী মাহবুবা খাতুনই সেই সৌভাগ্যবতী কিনা সেই সম্বন্ধে এখনো আমি সন্দেহ দোলাই তুলছি। তাহলে তুই আগে হয়তো মত দিয়ে পরে বিয়ের কদিন আগে তাকে কেন এমন করে এড়িয়ে ত্যাগ করে গেলি? তোর এই এড়িয়ে যাওয়ার দুরকম মানে হতে পারে। প্রথম, হয়তো তাকে ভালোবাসিসনি। দ্বিতীয়ত, হয়তো তাকে মন দিয়ে ফেলেছিলি বলেই নিজের এই দুর্বলতা ধরা পড়ার ভয়ে এমন করে ভেসে গেলি। কোনটা সত্যি? আমার বোধ হয় দ্বিতীয় ঘটনাটাই ঘটা খুব সম্ভব আর স্বাভাবিক। তুই আমার এইসব মনস্তত্ত্বর বিশ্লেষণ দেখে আমায় ঔপন্যাসিক ঠাউরাসনি যেন। সকলের পক্ষে যেটা অন্তরে উদয় হওয়া স্বাভাবিক, আমি কেবল সেইটাই যতটা প্রকাশ করা যায় ভাষার বাঁধন দিয়ে আগলাবার চেষ্টা করছি। মাহবুবার অবস্থা আমি নিজে কিছু না দেখলেও বুবুজান যেরকম করে বলেছিলেন তাতে মর্মর দেয়ালেরও বুক ফেটে যাবার কথা। অবশ্য তিনি সব কথা খুলে বলতে পারছিলেন না আমার কাছে, কিন্তু ওই বাধো ভাবে কথাটা চাপতে গিয়েই সেটার গোপন তত্ত্ব যতটা প্রকাশ হয়ে পড়ছিল, তাতে আমি হলফ করে বলতে পারি যে সেই বাচারির নরম বুকে তোর ভালোবাসার খেদং তীর বড় গভীর করে বিঁধেছে। এই নিদারুণ সায়কের বিষ তার রক্তে রক্তে ছড়িয়ে পড়েছে। বুঝি সে অভাগীর আর রক্ষে নেই। বুবু যেন এই ভেবে একরকম অস্থির হয়েই পড়েছেন। তার ভয়ের আদত কারণ বোধ হয় তিনি মনে করেন যে মৌন বুকের এই বধির চাপা ভালোবাসার গভীরতা যেমন বেশি, মারাত্মকও তেমনই। এই গভীর বেদনায় তাকে হত্যা করে ছাড়বে। এইসব নানান দিক দেখে আমার আর ইচ্ছে হয় না ভাই যে বিয়ে করি। আমার অন্তরঙ্গ সখার বুভুক্ষ আখির আগে আমি নিজের ভালোবাসার ক্ষুধা মেটাবো, আর সে শুধু গভীর সাহারার তপ্ত বালুকায় দাঁড়িয়ে ছাতিফাটা পিয়াস নিয়ে তেষ্টায় বুক ফেটে মরবে, এমন স্বার্থপরের মতো ছোট কথা ভাবতেও যে আমার জানটা ওলটপালট করে ওঠে ভাই। তাই আমি আজ গোলাপি শরবতের পেয়ালা উষ্ঠের কাছে ধরে ভাবছি তিয়াসা মিটাই না, এ পেয়ালা চূর্ণ করে তোর মতো অজানার পথে বেরিয়ে পড়ি। তুই এই পথহারা অন্ধকে পথ দেখিয়ে দিতে পারিস? ভেসে পড়ি তাহলে আল্লাহ বলে। কিন্তু বলে রাখি, জটিল জটা জুটুধারী লোটা কম্বল সম্বল কমলিওয়ালে সাজতে আমি পারবো না। নাগা সন্ন্যাসীর মতো স্বার্থের বৈরাগ্য আমার মুক্তির পথ নয়। আমার মতো গোমুখর কথা যদি শুনিস তাহলে আমি বলি কি, তোর গুরুদেবের উদাত্ত নির্ভীক বাণীতে তুইও যোগ দিয়ে প্রদীপ্ত কণ্ঠে বুক ফুলিয়ে বল, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ। আছে তোর এ সাহস? বল তাহলে। আমিও বিসমিল্লা বলে কাছা এঁটে একবার লেগে পড়ি। হ্যাঁ, তারপর ঝড় বৃষ্টির মাতামাতিতে তোর কোন জাদ্রেল তন্নির বা জাহাবাজ কিশোরীর দাপাদাপি মনে পড়ছিল রে? আমি তো ভেবেই পাচ্ছি নে। শুনি কবিকুল নাকি কল্পনালোকের জীব, তারা স্রেফ কল্পনা নিয়েই মশগুল। তাদের কথায় বাস্তবতা একরকম, নদারদ বললেই হয়। আর এই যদি হয় কবির সংজ্ঞা, তাহলে তুইও কবি। আচ্ছা, এই যে তোর খেলার সাথী দুষ্ট চপল প্রিয়া, ইনি তোর মানুষী বধূ না কোন রক্তমাংসের শরীরধারিণী সত্যিকার মানবী, রাজকন্যার স্বপ্ন রানী, পরিস্থানের বাদশাহজাদি?
ঘুমের দেশের আলোক কুমারী বা একেসেমেরি যত সব উদ্ভট সুন্দরীদের রাঙাচরণের আশা যদি থাকে তোর, তবে দ্বিতীয় ভাগের সুবোধ বালকের মতন ওসব খামখেয়ালি এক্ষুনি ছেড়ে দে, ছেড়ে দে। গোলে ওয়াকাওয়ালিতেই লেখা থাক বা আরব্য উপন্যাসের উজির জাদিই বলুন, কিন্তু কই, কাউকে তো সত্যি সত্যি কোনো পাখনাওয়ালি পড়িয়ে এসে উড়িয়ে নিয়ে গেছে শুনলাম না। পালঙ্ক শুদ্ধ উড়িয়ে না নিয়ে যাক রে ভাই, অন্তত বিছানার চাদরটা জড়িয়ে তো আমাকে ওই পরী বানুরা এক আধ দিন তাদের আজব দেশে নিয়ে যেতে পারতেন। কত কত দিন শরৎ হেমন্ত গ্রীষ্ম বসন্তের চাঁদনি চর্চিত যামিনীতে ছাদে শুয়ে সর্দি কাশি ধরিয়েছে, কিন্তু এ পোড়া কপালের ওই গগন মার্গের দিকে চক্ষু তেড়ে তাকানো ছাড়া আর পরীর আসমানি চাদর বা হেনায় রাঙা পদপল্লব বা ডাসা আঙ্গুরের মতন ঢলঢলে মুখ দেখা তো দূরের কথা, তাদের পাখা পাখনারও একটি পালক বা কোনো পাত্তা পাওয়া গেল না। সেসব যাক, এখন তোর নামে মস্ত একটা অভিযোগ দেব, যে অভিযোগ কখনো দেব বলে আমার আজকের রাতের আগে আর মনে হয়নি। আজ যেন দিনের মতন সাফ বুঝতে পারছি, কখনো তোর মনের কথা পাইনি বা তোকে বোঝাতে পারিনি, শুধু তোর ওই উপরকার হাসির ছটাতেই ভুলেছিলাম। আজ যখন তুই অনেক দূরে মরণের বুকে দাঁড়িয়ে তাকে দ্বন্দ্ব যুদ্ধে উদ্বুদ্ধ করছিস, যখন মনে পড়েছে যে হয়তো তোর সাথে আমাদের আর দেখা নাও হতে পারে, তখনই বুকের ভেতর এক অশান্ত অস্বস্তি তোলপাড় করে উঠছে। হায়, কেন এতদিন তোকে কাছে পেয়েও আরো কাছে পাইনি, কেন তোকে বুঝতে পারিনি। কার করুণা মাখা অধর, কার বিদায় ক্ষণের চেয়ে থাকা তোকে মেঘলা দিনে এমন উত্তলা করে তোলে। সজল মেঘ কার কাজল নয়ন মনে করিয়ে দেয়। আমি তাই এই নিষিদ্ধ রাতে একলা বসে ভাবছি আর ভাবছি, সে কে, কোন কিশোরীর ভালোবাসার হীরা তোর মনের কাছকে দুফাক করে কেটে দিয়েছে, কোন খাতুনের মুখসরোজ তোর হিয়ার সরসিতে এমন চিরন্তনী হয়ে ফুটেছে। তা তুই আর হয়তো তোর মানসী দেবী ছাড়া কেউ জানে না। তোর জীবনের পথে আচমকা আসা অনেকগুলো কচি কিশোর মুখ মনের মাঝে ভেসে উঠছে, কিন্তু কোনোটাকেই মনে লাগছে না যে এ তোর মর্মর মর্মে স্থায়ী নিবিড় দাগ কাটতে পারে। এসবারই মাধুরী শুধু সৌদামিনীর মতো একটুখানি চমকে হেসে আধার পথের যাত্রীর চোখ ঝলসিয়ে দিয়ে যাচ্ছে। একটা কথা কিন্তু এখানে মনে হচ্ছে আমার, যদি কোনো এক কিশোরী কুমারীর মাঝে থাকতো আমার ভবিষ্যৎ গৃহলক্ষ্মী শ্রীযুক্তা সুফিয়া খাতুনের গভীর অভিমান ভরা মিষ্টি দুষ্টুমি আর অবাধ্য চপলতা, এবং সেই সাথে শ্রীমতী মাহবুবা খাতুনের নিবিড় ভালোবাসা মাখা করুণা ও বিদ্রোহ মাধুর্যের আমেজ, আর সেই সুন্দরী যদি নিঃসংকোচে সহজ সরলভাবে তাকে তার পথে জোর করে টেনে নিয়ে যেতে পারত, তবে একমাত্র সেই তোর বাঁধনহারা জীবনটাকে এমন করে সবার মাঝে শুকিয়ে মরতে না দিয়ে সফলতার পুষ্প মঞ্জুরিত করে তুলত। তুই বাইরে যত বড়ই বেহায়া বেলিক্যপনা করিস না কেন, অন্তরে তোর মতন লাজুক আর কেউ নেই। তোর ভেতরের লজ্জাশীলতার কাছে আমাদের নববধূদেরও হার মানতে হবে। আমি বারবার দেখে এসেছি, যেখানে বেশ সোজাভাবে মিশতে না পারার দরুন তোর গোপন দুর্বলতার শক্ত বাঁধন একটু শিথিল হয়ে এসেছে, সেইখানেই তুই মন্ত্র বশীভূত গোখরা সাপের মতন ফনা গুটিয়ে বসে পড়েছিস। বিশেষত কোনো অচেনা সুন্দরী তরুণীর মুখোমুখি হলেই তুই দু একদিন যেরকম ব্যতিব্যস্ত খাপছাড়া ভাব দেখাতিস কথায় কাজে, তার সত্যিকার গূঢ় হেতুটা কি বল দেখি।
সেটা সুষমা পিপাসু মনের সৌন্দর্য তৃষা, না এরূপের ফাঁদে ধরা পড়বার ভীতি কম্পন? তোর আরো একটা দুর্বলতা ও শক্ত শক্তির কথা মনে পড়ছে আমার। তুই যেমন শিগগির কোনো কিছুতে অভিভূত হয়ে পড়তিস, সেই রকম শীঘ্রই আবার সেটার কবল থেকে নিজেকে জোর করে ছিনিয়ে নিতে পারতিস। অবশ্য শেষের গুণটা পৌরুষ না হয়ে নির্মম নির্দয়তারই বেশি পরিচয় দেয়। তোকে যে ধরতে যাবে তাকে আগে নিজেকে ধরা দিতে হবে। অনবরত স্নেহের সুরধ্বনি বইয়ে প্রীতির মরুদ্যান রচনা করে তোর মরুযাত্রী পিয়াসী আত্মাকে যদি কোনো নারী প্রলুব্ধ আকৃষ্ট করতে পারত, তাহলে বোধহয় এই তরুণ বয়সেই তোর বেদনার বোঝা এত অসহ্য হয়ে উঠত না। তোর মতন বিপুল অভিমানী যে কারোর স্নেহের যাচোয়া করে না, তা আমি জানি। আমি আরো জানি, তোদের মতো অভিমানীদের আত্মসম্মান জ্ঞান আর দুর্বলতা ধরা পড়বার ভয় ভয়ানক তীব্র সজাগ। কিন্তু এ আমি বলবোই যে এটা তোদের অনেকটা একগুঁয়েমি। তোদের মনের অতৃপ্ত কামনা একটা তরুণ বুকের স্নেহ ভালোবাসা পাবার আশায়, দুটো টানা চোখে মদি ভরা শিথিল চাউনির আবেশের ক্ষুধায়, একটি কম্পিত পাতলা ঠোঁটের উষ্ণ পরশের তৃষ্ণা হা হা করে ছাতি ফেটে মরছে। বৈশ্বিক মধ্যাহ্নের আতপতপ্ত ভুখারী ভিক্ষুরের মতো। কিন্তু এত আকণ্ঠ পিপাসা নিয়েও সে তৃষ্ণাতুর কামনা শুধু তীব্র অভিমানের রোষে আত্মহত্যা করছে। নরঘাতকের মতো তোর বাসনার গর্দানে খড়গের উপর খড়গ হেনে তাকে কাটতে তো পারছিসই নে, শুধু কোচলিয়ে মর্মন্তর যন্ত্রণা দিচ্ছিস। তবু পাষান্তদের বিক্ষুব্ধ ক্ষোভ মিটল না। এর ফল বড্ড ভয়ানক, অতি নিষ্করুণ। তাই বলি ভাই নুরু, পায়ে পড়ে বলি, ফিরিয়ে আন তোর এই গোয়ার মনকে এই গভীর তপ্ত ঊষর ধুধু শুষ্কতা হতে। এতে অন্ধ হবি, শক্তি হারাবি, অথচ কিছুই হবে না জীবনের। তোর মধ্যে যে বিরাট শক্তি সিংহ সুপ্ত রয়েছে, কেন তাকে এমন করে এক অজানার উপর অন্ধ অভিমানের ক্ষিপ্ততায় হত্যা করবি? সংসারের থেকে, সংসারের বাঁধনকে উপেক্ষা করে এই স্পর্ধার অট্টহাসি হেসে প্রকৃতির উপর প্রতিশোধ নেওয়া অসম্ভব রে, অসম্ভব। ফিরে আয় ভাই, ফিরে আয় এই ধ্বংসের বন্ধুর পথ হতে। তোর প্রাণের অগ্নিবীণা এই যে আগুন ভরা দীপক রাগ আলাপ, এ যে তোকে পুড়িয়ে খাক করে ছাড়বে ভাই। মেঘ মোল্লালের স্নেহ স্নিগ্ধ স্পর্শ ছাড়া এই আগুন শান্ত করবে কে? যদি ধরা না দেওয়া বাঁধন এড়ানোতেই তোর আনন্দ, তবে তোর এই জীবন ভরা চঞ্চলতা দিয়ে পথের ভ্রান্ত পথিকগুলোকে মুগ্ধ তৃষ্ণিকায় ফেলে যাওয়াটাই কি খুব বড় পৌরুষের কথা? এ কি পাণ্ডুর পাংশু আনন্দ? জানি তুই বলবি, আমার এই পথ চলাতেই আনন্দ। কিন্তু এতদিন ভুলেছি, আজ আর ও ফাঁকির কথাই ভুলছি নে। আজ তোর এই বাদলে কান্না ভরা চিঠিটা পড়ছি, সেই সঙ্গে তোর অনেক দিনের অনেক কথা আমার মনের দিঘিতে বুদবুদ কাটছে। আর তারই সাথে মনে হচ্ছে তোর মানুষের এতদিনের যেন অনেকটা প্লাগাল পেয়েছি। পল্লী মাঠের ভুলনে ভূতের মতো আর এই চতুর মনকে পথ ভুলোতে পারছিস নে, বলে রাখলাম। এইবার যেন বুঝতে পারছি তোর পাষাণ বুকের ভেতর জ্বলছে লক্ষ্য আগ্নেয়গিরির অনন্ত বহ্নি শিখা। তাকে আটকে রাখতে প্রয়াস পাচ্ছে তোর ওই শক্ত অমানসিক ধৈর্যের আবরণ। তোর হৃদয় ভরা বেদনার রক্ত ঢেউ পাঁজরের বাঁধ ভেঙে কণ্ঠের সীমা ছাপিয়ে উঠতে দিনের পর দিন উত্তাল বিদ্রোহ তরঙ্গের সৃষ্টি করছে। তারই রুদ্র কান্না হাসি হয়ে তোর রুক্ষ অধর ওষ্ঠে আছাড় খাচ্ছে। হা হা হা, শুধু হাসি, কাঠফাটা হাসি। আর প্রতারণা করতে পারবি নে রে আমায়, আর তুই মিথ্যা দিয়ে আমায় বারে বারে ঠকাতে পারবি নে। আজ আমার আপন বেদনা দিয়ে তোর হাসি কান্নার সত্য উৎস আবিষ্কার করেছি।
তোর ব্যথার এই অফুরন্ত উৎস চেনা পথিকদের ছেয়ে ডুবিয়ে ফেলেছে। তোর ওই বেদনা রাগ রঞ্জিত পরশমণির ছোঁয়া আমারও লৌহ মর্মকে ব্যথা কাঞ্চনের অরুণিমায় রাঙিয়ে তুলেছে। ওরে, তাই এ নিস্তব্ধ রাতে বিহ্বল আমি একা আমার আজ অন্তরের সত্য মানবতার সকল ভাবগুলি তোকে জানিয়ে বাঁচলাম। জানি এই চিঠিটা আমার হাত পেরিয়ে গেলেই হয়তো আমার সংকোচ আর অনুশোচনা জাগবে যে তোকে এমন করে তোর দুর্বলতা সম্বন্ধে সজাগ করে দেওয়া বা চোরা ব্যথায় অস্ত্র করা একেবারেই উচিত হয়নি। এ জেনেও আমার পত্র লেখার বলবতী ইচ্ছাকে রুখতে পারলাম না। কে জানে আবার আমাদের নবমিলনের আনন্দ ভৈরবী আর প্রভাতের কলমুখর রাগিনী কোনো প্রভাতে রণে উঠবে কিনা। আহ, তার চিন্তাটাও কত ব্যথাকাতর কান্নায় কান্নাময়। হায় ভাই, সেদিন কি আর আসবে? বাড়ির খবর সব ভালো। মাহবুবা বিবি বর্তমানে মাতুলালয় বাসিনী। সুফিয়া বিবি তেপসে যাওয়া মালসার মতন নাকি আজকাল মুখ ভার করে থাকেন। রবিউল সাহেবের রেজরাজ সারেঙ্গির কোকানি একটু মন্দা পড়েছে। আমার এখন লেখাপড়ার চিন্তার চেয়ে বোঝাপড়ার চিন্তাটাই বেশি। ওই যা, একটা হুতুম পেঁচা ডেকে উঠল রে, বড্ড অলক্ষণে ডাক। শুয়ে পড়ি ভাই, মাথা নুয়ে আসছে। তোর বিয়োগ কাতর মনুর। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী অংশ পেতে। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অন্যদের কাছে শেয়ার করার অনুরোধ রইল।